গুড মর্নিং স্টুডেন্ট। আমরা রাসায়নিক বন্ধন পড়ছিলাম। রাসায়নিক বন্ধনের কিছু অঙ্ক আজকের এক্সাম্পল দেখব। তোমাদের বই থেকেই অঙ্কটা আছে। তো আমি একটা ভিডিও তোমাদের দিচ্ছি, তোমরা সেটা দেখো। প্রশ্নটা পড়া যাক। এই 5 দাগের প্রশ্নটা পড়ব। কি বলেছে? 7 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেটের সঙ্গে 20 মিলিলিটার ml সালফিউরিক অ্যাসিড দ্রবণের বিক্রিয়া ঘটালে 0.7 গ্রাম, তাহলে ভালো করে পড়ে নাও। 7 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেটের সঙ্গে 20 ml সালফিউরিক অ্যাসিড দ্রবণের বিক্রিয়া ঘটালে 0.7 গ্রাম লবণ অতিরিক্ত থেকে যায়। তার মানে কি? এটার সঙ্গে এটার বিক্রিয়াতে এত গ্রাম লবণ উৎপন্ন হয়। সালফিউরিক অ্যাসিডের শতকরা মাত্রা নির্ণয় করো। এইগুলো দেওয়া থাকবে অ্যাজ ইউজুয়াল। এমজি মানে ম্যাগনেসিয়ামের এত, পারমাণবিক ভর, কার্বনের এত, অক্সিজেন এত, এগুলো মুখস্থ করার চেষ্টা করবে। তাহলে ভালো করে বোঝো, 0.7 গ্রাম লবণ থেকে যায়। লবণ বলতে ক্যালসিয়াম কার্বনেট। 7 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট ছিল, তার সঙ্গে 20 গ্রামের বিক্রিয়া হয়েছে সালফিউরিক অ্যাসিডের, মানে H2SO4-এর, কিন্তু এত গ্রাম আনইউজড, এত গ্রাম ইউজ হয়নি, এত গ্রাম অতিরিক্ত থেকে গিয়েছে। তাহলে কত গ্রাম ইউজ হয়েছিল? না 7 গ্রাম টোটাল, তার থেকে 0.7 গ্রাম কোনো রকম ইউজ হয়নি, এটা এমনিই ছিল, এক্সট্রা ছিল। তাহলে কাজে লেগেছে আমার কাজে লেগেছে, বিক্রিয়াতে কাজে লেগেছে 6.3 গ্রাম, বিয়োগ করলে পাওয়া যাচ্ছে। এবার আমি সবসময় বলেছি যে এই বিক্রিয়াগুলো মুখস্থ রাখতে হবে, তাই আমাদেরকে যত সংখ্যক বেশি এই ধরনের কোশ্চেনের কালেকশান রাখতে হবে, তাহলেই আমরা বিক্রিয়াগুলো পাবো। আর এই বিক্রিয়াগুলো মেনলি ক্লাস 10-এর কেমিস্ট্রি পার্ট থেকেই দেয়, কেমিস্ট্রি পার্টে আছে এরকমই বিক্রিয়া দেয়, এটা তোমরা ভরসা রাখতে পারো। তো আমাদের কি করণীয় হবে, কেমিস্ট্রি বই যখন শেষ হয়ে যাবে তখন ম্যাক্সিমাম ইম্পর্টেন্ট যে বিক্রিয়া, বিশেষ করে নাম করা যে বিক্রিয়াগুলো হয়, সেগুলো অবশ্যই ব্যালেন্স ফর্মে মনে রাখার, ব্যালেন্স ইকুয়েশন সহ মনে রাখার। তাহলে এটা ম্যাগনেসিয়াম কার্বনেট, এটা সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম সালফেট, কার্বন ডাইঅক্সাইড আর জল উৎপন্ন করে। আমাদের কী লাগবে? আমাদের এইগুলোর একটাও লাগবে না, আমাদের লাগবে সালফিউরিক অ্যাসিড, আমাদের লাগবে ম্যাগনেসিয়াম কার্বনেট। তাই ম্যাগনেসিয়াম কার্বনেটের হিসাবটা করে নেওয়া হলো। এটা তোমরা দেখলে বুঝতে পারবে, তোমাদের বই থেকেই করানো হচ্ছে, ভালোভাবে বুঝতে পারবে। H2SO4-এর হিসাবটা করে নেওয়া হলো। এটাকে বলে আণবিক ভর। আবার বলছি, এগুলোকে বলে পারমাণবিক ভর, এগুলোকে বলে আণবিক ভর। এটা আণবিক ভর, এটা আণবিক ভর। অর্থাৎ 84 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেটের সঙ্গে 98 মানে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া হয়। কিন্তু মনে করে দেখো, এটা গ্রামে দেওয়া নেই, এটা একটু মাথায় রাখতে হবে, এটা গ্রামে দেওয়া নেই, এটা মিলিলিটারে আছে, মানে আয়তনে আছে। আর এটা হচ্ছে তোমার মানে গ্রামে আছে। যাই হোক, সেটা ব্যাপার নয়, আমরা গ্রাম থেকে মিলিগ্রাম করে নেওয়া যায়, সেটা আমরা শিখব। আচ্ছা, এবার তোমরা চলে আসো এই পোর্শনের পার্টে। এই পোর্শন, তারপরে পোর্শন কী হচ্ছে জানতে পারলাম, এত গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেটের সঙ্গে এত গ্রাম সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া হয়। কিন্তু আমার তো এত গ্রামের ব্যাপারটা নেই, আমার এখানে 6.3 গ্রামের ম্যাগনেসিয়াম কার্বনেটের প্রয়োজন হয়েছে। তাহলে ঐকিক নিয়ম ব্যবহার করব। 84 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেটের সঙ্গে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া হয়, 1 গ্রামে কত আর 6.3 গ্রামে কত। তোমাদেরকে সুবিধার জন্য আমি খাতায় একবার লিখে দেখিয়ে দিচ্ছি। কি 84 গ্রাম CaCO3 নয়, MgCO3 সঙ্গে 98 গ্রাম H2SO4-এর বিক্রিয়া হয়। 1 গ্রামের সঙ্গে কত না 98/84, আর 6.3 গ্রামের বেলা কত না ইন্টু, এখানে লেখার দরকার নেই, আরেকবার লিখে নিই, টু এত। এবার এটা হিসাব করতে হবে। এই হিসাবটা তোমরা একটু টাইম নিয়ে করবে, চেষ্টা করবে, পয়েন্টে আনার চেষ্টা করবে, ঠিক আছে? তো পয়েন্টে আসলে এটা আসবে এত গ্রাম সালফিউরিক অ্যাসিডের প্রয়োজন। এখন
ব্যাপারটা হচ্ছে এত গ্রাম সালফিউরিক অ্যাসিডের প্রয়োজন, তাহলে এই কিন্তু আমার তো এত গ্রাম নেই, আমার এত গ্রাম, এটা আমি গ্রামে বের করলাম, এটার সঙ্গে এত গ্রাম সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া হবে, কিন্তু বাস্তবে লিটারে কতটা বিক্রিয়া হয়েছে না, লিটারে 20 ml সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া হয়েছে। তার মানে বলা কি যায় যে সালফিউরিক অ্যাসিড 20 ml মানেই এই এত গ্রাম সালফিউরিক অ্যাসিড। কারণ এই দেখো এখানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এত গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেটের সঙ্গে এত গ্রাম সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে, কিন্তু এখানে তো ক্লিয়ারলি লেখা আছে যে এত গ্রাম, যেহেতু এটা এক্সট্রা হয়েছিল, এত গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেটের সঙ্গে এত গ্রাম সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করেছে। তার মানে এত মিলিলিটার সালফিউরিক অ্যাসিড মানেই এত গ্রাম সালফিউরিক অ্যাসিড। খুব ভালো, তাহলে আমরা এবার শতকরা মাপ করতে হয়। শতকরা মাপ মানে কি, এত মিলিলিটার সালফিউরিক অ্যাসিড দ্রবণের পরিমাণটা কত, এতটা আমাদেরকে 100তে বের করতে হবে। তাই 20 ml দ্রবণে সালফিউরিক অ্যাসিড এত গ্রাম, 1 ml কত, 100 ml কত করলে যা আসবে ততটা হচ্ছে সালফিউরিক অ্যাসিডের মাত্রা 100-এর মধ্যে। সেটাকেই পার্সেন্টেজ আকারে লিখে দেবো যে শতকরা মাত্রা বা এত % সালফিউরিক অ্যাসিড উপস্থিত। আশা করছি বোঝা গিয়েছে। ঠিক আছে, এবার আমরা পরের একটা প্রশ্নে চলে যাচ্ছি। পরের প্রশ্ন ফের সেই তোমাদের বই থেকেই প্রশ্ন নিয়েছি, আমি খাতা ব্যবহার করছি ক্যালকুলেশনের স্টেপ দেখানোর জন্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো, বুঝতে না পারলে তোমরা বলবে, তাহলে আমি সেই সংক্রান্ত ভয়েস রেকর্ড করে বলে দেবো। ভিডিও করছি কেন, যাতে বুঝতে সুবিধা হয়। বলেছে বাণিজ্যিক জিঙ্কে এত % অশুদ্ধি, মানে পিওর জিঙ্ক 35% কম আছে। এরূপ 50 গ্রাম জিঙ্ক, মানে এটা কিন্তু 50 গ্রাম জিঙ্ক, এটা পুরো 50 গ্রামই বিশুদ্ধ জিঙ্ক নয়, কিছুটা আছে অশুদ্ধি। সেটা কত না 35%। যাই হোক, এরকম 50 গ্রাম জিঙ্ক সেটা কি করছে, সেটা লঘু, পাতলা মানে লঘু, সেটা লঘু সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন তৈরি করবে। সবার আগে আমাদেরকে জানতে হবে, কোনো প্রশ্ন, আমি যেহেতু বই থেকে ভিডিওটা করছি তাই তো তোমরা হয়তো এখানে চোখ যাবে, এখানে চোখ একদম দেবে না, আগে তোমরা এখানে চোখ দেবে। তোমরা সবসময় প্র্যাকটিস করবে এখানে চোখ দেওয়ার। তাহলে প্রশ্নে আমাদের জিঙ্কের ব্যাপার আছে, প্রশ্নে আমাদের লঘু সালফিউরিক অ্যাসিডের ব্যাপার আছে, আর প্রশ্নে আমাদের হাইড্রোজেন তৈরি হয়েছে। তাহলে মনে করতে হবে আমরা কোনো না কোনো ক্লাসে হাইড্রোজেন প্রস্তুতি পড়েছিলাম, মনে হয় 9 কি 8-এ। তাহলে সেখান থেকে মাথায় রাখতে হবে যে হাইড্রোজেন প্রস্তুতির সমীকরণ, মনে হয় না 10-এ এটা আছে, যদিও আমি কেমিস্ট্রি পোর্শন পড়াই না বলে আমি শিওর বলতে পারছি না। যাই হোক, এটা খুব ফেমাস একটা সমীকরণ। তো এই জিঙ্কের ছিবড়া বা জিঙ্কের সঙ্গে H2SO4, লঘু H2SO4 এর বিক্রিয়ায় জিঙ্ক সালফেট আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। আমার এখানে প্রশ্নে হাইড্রোজেন গ্যাসের কথা আছে, সালফিউরিক অ্যাসিডের কথা আছে, আর জিঙ্কের কথা আছে। তাহলে আমাদের কিন্তু উচিত এই সবগুলোই হিসাব করে নেওয়া। এটা 65 হবে, এটা একটু আগে একটা অঙ্ক হয়েছে, এটা 98 হবে, আর এটা 2 হবে। আমাদের উচিত কিন্তু এটা লিখে নেওয়া, যেহেতু H2SO4 কথা উল্লেখ আছে, আমাদের উচিত এটা 98 লিখে নেওয়া। কাজে লাগলো কি লাগলো না পরে দেখা যাবে। আচ্ছা, এবার প্রশ্নে ফিরে আসি। প্রশ্নে বলছে এত % অশুদ্ধ, মানে ভেজাল। তাহলে এত % অশুদ্ধ, তাহলে শুদ্ধ কত %? না এত % শুদ্ধ 100 থেকে বিয়োগ করতে হয়, জানা আছে আশা করি, এইটুকু ম্যাথামেটিক্স জানো। তাহলে 100 থেকে বিয়োগ করা হলো, বিয়োগ করলে 65% পেলে এটা শুদ্ধ। এখন আমরা তো আর পার্সেন্টেজে অঙ্ক করছি না, আমরা এত গ্রাম নিয়েছিলাম। তাহলে এত গ্রামকে পুরোপুরি শুদ্ধ না পুরোপুরি শুদ্ধ না, এত গ্রামের মধ্যে এত % শুদ্ধ, তাহলে সেটা বের করব। এখানে বইয়েতে বেকার একটা লাইন এক্সট্রা দেখানো আছে, তোমরা সহজেই করতে পারো। সহজে কি করতে পারো, আমি খাতায় হেল্প নিচ্ছি, তোমরা করতে পারো 50 গ্রাম ইন্টু 65%, মানে 50 ইন্টু 65/100। এটা হিসাব করলে যা আসবে, হিসাবটা করলে কত আসবে, হিসাবটা করলে আসবে 32.2। দেখো এই হিসাব করলে আসবে
32.5 গ্রাম শুদ্ধ। তাহলে 50 গ্রাম জিঙ্ক যে ঢেলেছিলাম তার মধ্যে অরিজিনাল জিঙ্ক ছিল এতটা, অঙ্ক খুবই সোজা। তাহলে এত গ্রাম জিঙ্ক থেকে 2 গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হয়, এত গ্রাম উৎপন্ন হয়। এত গ্রাম জিঙ্ক যেটা কিনা কার্যকরী হয়েছে, কারণ পুরো 50 গ্রাম কার্যকরী হয়নি, বুঝতে পারছো আশা করি। তাহলে এত গ্রাম জিঙ্ক থেকে এত গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হয়, কিন্তু আমি তো এত গ্রাম তো জিঙ্ক ইউজ করিনি, আমরা এত গ্রাম জিঙ্ক ইউজ করেছি। অ্যাকচুয়ালি 50 গ্রাম জিঙ্ক ইউজ করেছি, তার মধ্যে কিছুটা ভেজাল ছিল, খাঁটি জিঙ্ক এতটা। তাহলে এত গ্রাম জিঙ্কে ফের উইকিং নিয়মের সাহায্য নিতে হবে। এত গ্রাম জিঙ্কে 2 গ্রাম হাইড্রোজেন পাওয়া যায়, 1 গ্রামে কত, এত গ্রামে কত না, দেখব 1 গ্রাম হাইড্রোজেন পাওয়া যায়। তাহলে এই ক্ষেত্রে কত হাইড্রোজেন উৎপন্ন হবে না, এই ক্ষেত্রে 1 গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হবে। বোঝা গিয়েছে আশা রাখছি। এবার পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন আমরা চলে এসেছি। পরের প্রশ্নটা আগে ভালো করে পড়ব, তারপরে সেটা ভাবব। 75 গ্রাম পটাশিয়াম ক্লোরেট কী হয়, KClO3, মুখস্থ রাখবে। তার সঙ্গে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, বলেই দিচ্ছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, MnO2, তার মানে এর মিশ্রণ উত্তপ্ত করায় কী উৎপন্ন হচ্ছে, অক্সিজেন উৎপন্ন হচ্ছে। সেই অক্সিজেনটা ঠিক মানে কমপ্লিটলি, ঠিক মানে কি সম্পূর্ণভাবে 3 গ্রাম হাইড্রোজেনের সাথে সম্পূর্ণ বিক্রিয়া করে জল উৎপন্ন করে। ডবল রিয়াকশান, তার মানে বোঝা যাচ্ছে, এতটা পরে বোঝা যাচ্ছে ডবল রিয়াকশান। পটাশিয়াম ক্লোরেট 75 গ্রাম পটাশিয়াম ক্লোরেট, তার সঙ্গে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এর যে মিক্সিং, সেই মিক্সিং থেকে কী উৎপন্ন হচ্ছে, অক্সিজেন উৎপন্ন হচ্ছে। সেই অক্সিজেনটাকে নিয়ে আনা হলো, নিয়ে এসে কার সঙ্গে বিক্রিয়া করানো হচ্ছে, হাইড্রোজেনের বিক্রিয়া করানো হচ্ছে। সেই বিক্রিয়াতে কী উৎপন্ন হলো, জল উৎপন্ন হলো। এবার বলেছে পটাশিয়াম ক্লোরেট ও ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের পরিমাণ কত। মানে এই 75 গ্রামটা পুরোটা কিন্তু পটাশিয়াম ক্লোরেট আর ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের মিশ্রণ। এই মিশ্রণের মধ্যে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড কত আর পটাশিয়াম ক্লোরেট কত বের করতে হবে। সোজা প্রশ্নটা সবসময় আগে প্রশ্ন পড়ে চেষ্টা করবে আগে এই দুটো সমীকরণ আগে লিখে নেওয়ার। বইতে তো সলিউশন করে রাখা আছে, স্টেপ বাই স্টেপ পড়েছে, কিন্তু তোমরা যখন পরীক্ষার সময় ফার্স্ট ফেস্ট করবে, যেটা মনে করো তোমাদের কোশ্চেন আনকমন, বাট বিক্রিয়াটা কমন। কোশ্চেন আনকমন মানে কোশ্চেনটা কখনো হয়তো করোনি, কিন্তু বিক্রিয়াগুলো তোমাদের জানা আছে। তখন তোমাদের কী ইনিশিয়েটিভ হওয়া উচিত, কোশ্চেনটার বিক্রিয়াটা আগে টপ টুকে নেওয়ার, নিয়ে যে নাম এখানে উল্লেখ আছে সেই নামগুলোর আণবিক ভর বের করে নেওয়ার। যেরকম এখানে হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া আছে, তাই ব্যালেন্স ইকুয়েশনটা লেখা হলো, আমি লিখিনি, লেখা আছে অলরেডি, আমি বলছি জাস্ট এত H2 প্লাস O2 প্লাস 2H2O। হাইড্রোজেনের লিখলাম, জল উৎপন্ন হয় বলছে, জলেরটাও লিখে নেওয়া উচিত ছিল, কিন্তু কত গ্রাম জল উৎপন্ন হয় এমন কিছু লেখা নেই, তাই বোধহয় এটা লেখেনি। তাহলে দেখতে পাচ্ছি 4 গ্রাম হাইড্রোজেনের সঙ্গে 32 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে, 4 গ্রাম হাইড্রোজেনের সঙ্গে। কিন্তু এই প্রশ্নে কি 4 গ্রাম হাইড্রোজেনের ব্যবহার হয়েছে? এই প্রশ্নে 3 গ্রাম হাইড্রোজেনের ব্যবহার হয়েছে। তাহলে ফের ঐকিক নিয়মে ফিরে যাব। 4 গ্রাম হাইড্রোজেনের জন্য 32 গ্রামের অক্সিজেন প্রয়োজন। 1 গ্রামের জন্য কতটা অক্সিজেনের প্রয়োজন না, 32/4, আর 3 গ্রাম বেশি হয়, ঐকিক নিয়মে গুণ করতে হয়। 3 গ্রাম হাইড্রোজেনের জন্য গুণ করতে হবে, কাটাকুটি করলে আসবে 24 গ্রাম। অর্থাৎ এই যে 3 গ্রাম হাইড্রোজেন যে কিনা এই অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে জল তৈরি করেছিল, সেই 3 গ্রাম হাইড্রোজেন কত গ্রাম অক্সিজেনের প্রয়োজন পড়েছিল না, 24 গ্রাম অক্সিজেনের প্রয়োজন পড়েছিল। এখন এই প্রশ্নটা ভালো করে পড়তে হবে। এই 24 গ্রাম অক্সিজেন আমি পাবো কোথায়? এই 24 গ্রাম অক্সিজেন পাবো আমি পটাশিয়াম ক্লোরেট আর ম্যাগনেসিয়াম ডাইঅক্সাইডের বিক্রিয়া থেকে। তাহলে সেই বিক্রিয়ায় ফিরে যেতে হয় আমাদের। এটাও অক্সিজেন প্রস্তুতির বিক্রিয়া, ক্লাস 9 কিংবা 8-এ ছিল।
এই বিক্রিয়াটা টুকে নেওয়া হলো এবং সেখানে লাগবে আমাদের কি অক্সিজেন লাগবে এবং এই দুটোর মধ্যে যে কোনো একটা লাগবে, এই দুটোর মধ্যে যে কোনো একটা লাগবে, ঠিক আছে? কারণ যে কোনো একটা বের হলে 75 থেকে বিয়োগ করলে আর একটা পেয়ে যাব, যে কোনো একটা লাগবে। তোমরা এটারও করতে পারো পরীক্ষার সময়, এটারও করতে পারো পরীক্ষার সময়, এটারও করতে পারো। মনে থাকবে না, সেই জন্য অঙ্কটা প্র্যাকটিস করে মনে রাখতে হয়। অঙ্ক কি মনে রাখা যায়? অঙ্ক তো প্র্যাকটিস করতে হয়, অঙ্ক কি আর মুখস্থ করার বিষয়? তাহলে এই প্রত্যেকের পারমাণবিক ভর অনুপাতে যেরকম অনুপাতে আছে সেই অনুপাতে, যেমন 3টে আছে, এটা 2টো বলে ব্র্যাকেটে 2 আছে, এটা হিসাব করা হলো, এটা হিসাব করা হলো। তাহলে দেখতে পেলাম যে এত গ্রাম অক্সিজেন, দেখো ঘুরিয়ে লিখেছে, নিশ্চয়ই ঘুরিয়ে লিখবে। দেখো এত গ্রাম অক্সিজেন প্রয়োজন এত গ্রাম KClO3 থেকে, কিন্তু আমার তো এত গ্রাম অক্সিজেন লাগবে না, আমার লাগবে 24 গ্রাম অক্সিজেন। তাহলে আমরা 1-এর জন্য করব, 24-এর জন্য করব। পেলাম কি না, পেলাম 24 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে এত গ্রাম KClO3 লাগে। তাহলে এই 75-এর মধ্যে যে দেখা যাচ্ছে 75 গ্রাম ছিল KClO3 আর MnO2, তার মধ্যে এই 61.25 গ্রাম কী আছে, KClO3 আছে। তাহলে বাকিটা কি আছে, যেহেতু দুটোর মিক্স আপ, বাকিটা কি আছে, বাকিটা ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড আছে। বিয়োগ করে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড বের করে নিলাম। আই হোপ বুঝতে পেরেছো। বুঝতে না পারলে অবশ্যই জানাবে, আমি তো সঙ্গে আছি, আমি ভয়েস করে সেটা জানিয়ে দেবো। এবার পরবর্তী একটা অঙ্কে আসছি। সেই অঙ্কটা দেখো কি বলেছে, 200 গ্রাম HgO মানে পারদের অক্সাইড। আচ্ছা, আমি কেমিস্ট্রি অনেক দিন পড়াই না, তোমরা জানো, হয়তো তোমরা জানো, হয়তো সবাই জানো কি জানি না। তাই এটা মারকিউরাস অক্সাইড না মারকিউরিক অক্সাইড আমি কনফার্ম নই, আমি কেমিস্ট্রি ম্যামের থেকে জেনে সময় বুঝে বলে দেবো HgOর নাম কি। আর তোমরা যদি কনফার্ম জেনে থাকো তাহলে তোমরা সেটা আমাকে জানাতে পারো, ঠিক আছে? এতে আমি একটু লজ্জাবোধ করছি না, কারণ এই টপিকটা আমি এত বছর পড়াইনি, তো এখন তোমাদের পড়াতে হচ্ছে, তো সেই জন্য আমারও শেখার আছে, শেখার তো বয়সের শেষ নেই, আমারও শেখার আছে, নো ডাউট, এখানে লজ্জার কিছু নেই। আচ্ছা, 200 গ্রাম HgO মানে Hg মানে হচ্ছে পারদের অক্সাইড। তো পারদের অক্সাইডকে উৎপন্ন করলে যে পরিমাণ অক্সিজেন পাওয়া যায়, এবার সেই পরিমাণ অক্সিজেন পেতে হলে, মানে অক্সিজেনটা অন্য জায়গা থেকে পাওয়া যাবে, বুঝলে? অক্সিজেন পেতে হলে কত পরিমাণ KClO3 মানে পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করতে হবে। তাহলে আগে জেনে নিই যে 200 গ্রাম HgO থেকে কতটা অক্সিজেন পাওয়া যায়। তাহলে আমাদের সমীকরণে চলে আসতে হবে HgOর সঙ্গে অক্সিজেনের সমীকরণ, না 2HgO সমান সমান 2Hg প্লাস O2। এটা তীর কেন দিয়েছে, এটা সমান সমান দিতে পারতো, সমান সমান দিলে কোনো ভুল হতো না। তীর দিতে দিয়েছে যখন, এটা সমান সমান বা তীর যা ইচ্ছা দেওয়া যায়, ব্যাপার নয়। আচ্ছা, ব্যালেন্স যখন আছে সমান সমান দিতে পারতো, মানে সবগুলোতেই সমান সমান দেওয়া নেই মনে হয়। যাই হোক, এটা কত গ্রাম, যে যার মানগুলো বসাও, এইচের মান বসাও, ওর মান বসাও, দেখো এত গ্রাম পাচ্ছ। আর এখানে O2 আছে, এই এক মোলের দিকে তাকাতে হবে না, O2 আছে, ও 16 দুগুণে 32, অর্থাৎ 432 গ্রাম HgO থেকে 32 গ্রাম অক্সিজেন পাওয়া যায়। কিন্তু আমাদের তো প্রশ্নে এখানে 432 গ্রামের কথা বলা নেই, আমার এই প্রশ্নে 200 গ্রাম HgOর কথা বলা আছে। তাহলে করব কি না, ঐকিক নিয়ম করব। ঐকিক নিয়ম ব্যবহার করে দেখে নাও 432 গ্রাম HgOতে, এটা আমি লিখে দেখাচ্ছি, এখানে বইয়েতে এগুলো স্টেপ জাম্প করেছে বলতে বইয়েতে এগুলো ঠিকঠাক করেনি, মোলের সাহায্য করেছে। আমি মোল দিয়ে করবো কেন, আমি গ্রামে করে অভ্যস্ত, মোলে কেন করব। 32 গ্রাম HgO থেকে উৎপন্ন হচ্ছে কত, 432 গ্রাম থেকে উৎপন্ন হচ্ছে 32 গ্রাম অক্সিজেন। তাহলে 1 গ্রাম থেকে কতটা উৎপন্ন হচ্ছে, 32/432। আর কিন্তু আমার তো 1 গ্রামে লাগবে না, আমার লাগবে 200 গ্রাম। প্রশ্নে 200 গ্রাম উল্লেখ ছিল, 200 গ্রাম HgO থেকে কতটা উৎপন্ন হবে না, 32 × 200/432। তাহলে 32 × 200
বাই 432 করলে পেয়ে যাব যে কত গ্রাম লাগছে। না সেটা হিসাব করে দেখতে পাচ্ছি 14.81 গ্রাম। তাহলে 14.81 গ্রাম, 14.81 গ্রাম কী লাগবে? গ্রাম O2 লাগবে। O2 তৈরি হবে। কোথা থেকে তৈরি হবে? না প্রশ্নে দেওয়া ছিল 200 গ্রাম H0 থেকে, 200 গ্রাম H0 থেকে তৈরি হবে। এখন পরবর্তী কথা হচ্ছে এই অক্সিজেনটা পাবো, এই অক্সিজেন কোথা থেকে পাবো? এই অক্সিজেন পাবো পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করে। তাই পটাশিয়াম ক্লোরাইডের বিক্রিয়ায় চলে যায়। পটাশিয়াম ক্লোরাইডের বিক্রিয়া কি? 2KClO3 2KCl প্লাস 3O2। তাহলে এটা হিসাব তোমরা করবে। এটা হিসাব করলে আসবে 245 গ্রাম, গ্রাম লিখতে নেই, এটা হিসাব করলে আসবে 96। তাহলে কি পাওয়া যাচ্ছে? না পাওয়া যাচ্ছে যে 96 গ্রাম O2 পাবো 245 গ্রাম KClO3 থেকে। কিন্তু আমার তো 96 গ্রাম অক্সিজেন পেতে বলেনি, আমাকে এত গ্রাম অক্সিজেন পেতে বলেছে। তাহলে 1 গ্রাম পাবো 245/96, আর এত গ্রাম পাবো। এগুলো ক্যালকুলেটার থাকলে খুব সুবিধা হয়, কিন্তু তোমাদের তো মাধ্যমিকে ক্যালকুলেটার অ্যালাউ নেই। তাই তোমরা যতটা সম্ভব পারবে মুখে মুখে গুণ ভাগ করবে, পয়েন্টে নিয়ারেস্ট ভ্যালুতে গেলেই চলবে। তাহলে কি হচ্ছে? এত না হচ্ছে 245 ইন্টু 14.81 বাই 96। এটা করলে উত্তর আসবে 37.80 গ্রাম। তাহলে আমাদের উত্তর কি? না কত গ্রাম? না উত্তর KClO3 দরকার কত গ্রাম? না 37.8 গ্রাম প্রয়োজন। বোঝা গেছে আশা করছি। এটা না বোঝার কিছু নেই। আমরা আর একটা অঙ্ক দেখব, দেখার পর আমি তোমাদেরকে কিছু হোমওয়ার্ক দেব। সেই হোমওয়ার্কের মধ্যে কিছু হোমওয়ার্ক আমার এখনই ক্লাসে করবে। দুটো হোমওয়ার্ক তোমরা দুটোও নয়, একটা হোমওয়ার্ক দিচ্ছি, সেটা তোমরা এখন ক্লাসে করবে, আর বাকিগুলো তোমরা বাড়িতে করবে। তার আগে আরেকটা অঙ্ক দেখে নেওয়া যাক। দেখো এই অঙ্কটা দেখো, এইটাই লাস্ট অঙ্ক এক্সাম্পল দেখছি, তারপরে অনুশীলনী থেকে তোমাদের করতে বলবো, তোমরা করে দেখাবে, তারপরে ক্লাস এন্ড হবে। দেখো 6 গ্রাম কঠিন মৌল A। এখন এই এ মৌলটা অনেক কিছুই হতে পারে, যাই হোক সেই এ মৌলটা গ্যাসীয় অক্সাইডে পরিণত করার জন্য, তাহলে গ্যাসীয় অক্সাইডে পরিণত করা হয়েছে মানে কি বলতো? এ মৌলের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া হয়েছে, বিক্রিয়া হয়ে যেরকম কার্বনের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া হয়েছে, সি এর সঙ্গে ও এর বিক্রিয়া হয়েছে, হয়ে CO2 উৎপন্ন হয়েছে। অক্সাইড মানে কি? অক্সাইড মানে সেখানে সিটাও থাকবে আর ওটাও থাকবে, মানে এই এর সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া হয়েছে, হয়ে যেটা উৎপন্ন হলো সেখানে এও আছে, এ মৌলটাও আছে, আবার অক্সিজেনটাও আছে। যেরকম হাইড্রোজেনের সঙ্গে জলের বিক্রিয়া, অক্সিজেনের বিক্রিয়া করলে জল উৎপন্ন হয়। জল কি? জল তো হাইড্রোজেনের একটা অক্সাইড। তাহলে সেই জলের মধ্যে হাইড্রোজেনও থাকে যে পার্টিসিপেট করেছিল, আর অক্সিজেনও থাকে যে বিক্রিয়াতে পার্টিসিপেট করেছিল। তাহলে এইখানে কী হচ্ছে না, যেটা উৎপন্ন হবে, যে গ্যাসীয় অক্সাইডটা উৎপন্ন হবে, সেখানে এও থাকবে এবং সেখানে অক্সিজেনও থাকবে। তাহলে বোঝা গেছে আশা করি। কিন্তু এখানে বিক্রিয়া টুকতে পারবো না, কারণ এই এর কোনো নাম দেওয়া নেই, তাই এর তো পারমাণবিক ভর আমাদের জানা নেই, সেই কারণে ইউজ করতে পারবো না। অঙ্কটা পুরোটা পড়ি আগে। 6 গ্রাম কঠিন মৌল একে সম্পূর্ণ গ্যাসীয় অক্সাইডে পরিণত করার জন্য এসটিপিতে এত লিটার, দেখো এতক্ষণ গ্রাম ইউজ করছিলাম, গ্রাম দেওয়া নেই, দেওয়া আছে এত লিটার অক্সিজেনের প্রয়োজন, অক্সিজেন লাগে। এখন যে গ্যাসটা উৎপন্ন হচ্ছে, যে গ্যাসীয় অক্সাইড, এই যে গ্যাসীয় অক্সাইড উৎপন্ন হলো, তারও আয়তন এত গ্রাম, এত লিটার। তাহলে কী দাঁড়াচ্ছে? এত লিটার অক্সিজেন দিয়ে এত লিটার
অক্সাইডটা উৎপন্ন হয়েছে, সেই অক্সাইডটা এত লিটার উৎপন্ন হয়েছে। এখন বলতে বলো যে সেই অক্সাইডের বাষ্প ঘনত্ব কত। তোমরা কোশ্চেনটা তোমাদের বই থেকেও পড়ে নিতে পারো, আমি অঙ্কটা খাতায় করাচ্ছি। দেখো অঙ্কটা আমি খাতায় করাচ্ছি। কিভাবে তা জানা গেল না, অঙ্কটা আমি খুব বইয়ের থেকেও সহজে করাচ্ছি। অঙ্কটায় জানা গেল যে এ আর ও, এখন O2 লিখছি না, আচ্ছা এ আর O2 লিখলাম, কিন্তু এরপরে আমি আর বেশি লিখবো না, এ ও লিখছি, এ আচ্ছা এ ও লিখছি না, আমি এ আর ও বোঝানোর জন্য লিখছি, এটা তোমরা লিখবে না, এটা বোঝানোর জন্য লিখছি। এ এবং ও বিক্রিয়া করে এও উৎপন্ন করলো। এটা কি না, এটা হচ্ছে অক্সিজেনের, এটা হচ্ছে অক্সাইডটা, গ্যাসীয় অক্সাইডটা। আমি এখানে 2 দিইনি কারণ আমি জানি না যে কার কি যোজ্যতা কত কি জানি না, আর এটা বিক্রিয়া লেখার দরকারও নেই, শুধুমাত্র বোঝানোর জন্য করা। মানে কি, মানে এর সঙ্গে ও এর বিক্রিয়াতে এও মানে অক্সাইডটা উৎপন্ন হয়েছে। যদি প্রশ্নটা মন দিয়ে পড়ো, এই প্রশ্নে কতটা অক্সিজেন লেগেছিল না, 11.2 লিটার অক্সিজেন লেগেছিল, এবং তার ফলে এই যে এও উৎপন্ন হলো, সেই এওটাও 11.2 লিটার উৎপন্ন হয়েছে। মানে যতটা মানে অক্সিজেনের আয়তন আর এওর আয়তন সমান, দেখো লক্ষ্য করে, অক্সিজেনের আয়তন আর এওর আয়তন দেখো সমান, দেখো চেষ্টা করি লক্ষ্য করে। এবার তোমরা বুদ্ধি করো, তোমরা একটু বুদ্ধি করো যে এত লিটার অক্সিজেন মানে কত গ্রাম হতে পারে। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে 22.4 লিটার মানে 22.4 লিটার মানে কিন্তু 32 গ্রাম অক্সিজেন। 22.4 লিটার মানে কিন্তু 32 গ্রাম অক্সিজেন। তাহলে এত গ্রাম এত লিটার, সরি 22.4 লিটার মানে হচ্ছে 32 গ্রাম অক্সিজেন। তাহলে এত লিটার অক্সিজেন মানে কত গ্রাম হবে? দেখো এটা ঠিক এর হাফ, দেখো এটা ঠিক এর হাফ, 11 দুগুণি 22 আর 2 দুগুণি 4। তাহলে এত লিটার অক্সিজেন মানে প্রদত্ত অক্সিজেন কত হচ্ছে? প্রদত্ত অক্সিজেন হচ্ছে তোমার 32 হাফ 16 গ্রাম। তাহলে 16 গ্রাম প্রদত্ত অক্সিজেন। আর প্রশ্ন পড়ে দেখো, প্রশ্নে যে এ ছিল সেটা ছিল 6 গ্রাম। প্রশ্ন দেখো লেখা আছে, তোমাদের বই থেকে দেখো, বইয়ের এক্সাম্পল তো, চাপ নেওয়ার কিছু নেই। এ দেখো 6 গ্রাম ছিল, তাহলে মোট এ এবং ও, এ প্লাস ও কতটা হচ্ছে? 16 হচ্ছে প্লাস 6 হচ্ছে মানে হচ্ছে 22 গ্রাম। 22 গ্রাম মানে এই যে এও, তাহলে এই এও এর আয়তন কত হচ্ছে? এও এর আয়তন হচ্ছে 11.2 লিটার। আর এও এর ওজন কত হচ্ছে? ওজন বা ভর, কেমিস্ট্রিতে ওজন ভরে গোলায় না, কেমিস্ট্রি ওজন ভরে তেমন কিছু গোলানোর নেই, একই ধরা হয়। এও এর ওজন কত হচ্ছে বা ভর কত হচ্ছে? ভর হচ্ছে তোমার 22 গ্রাম। তাহলে ভালো মতোই বুঝতে পারছো যে এত লিটার এও এর ভর এত, ভালোই বুঝতে পারছো যে এত লিটার এও এর ভর 22 গ্রাম। আচ্ছা এত লিটার মানে লক্ষ্য করে দেখো তো, ঠিক এর হাফ না? ঠিক এর হাফ না? আর এনটিপিতে কী হয়? এনটিপিতে এটা ডবল লাগে। তাহলে এত লিটার মানে 1 মোল, এত লিটার এও মানে 1 মোল, মানে কত মোল? 1 মোল। 1 মোল এওর ভর কত? এত লিটারের ভর যদি 22 হয় তাহলে এত লিটার মানে জাস্ট ডবল, এওর ভর হচ্ছে 44 গ্রাম। এবার একটু মনে করে দেখো যে 22.4 লিটার মানে ঠিক কি 1 মোল না? মানে তো 1 মোল, আর 1 মোল মানেই তো হচ্ছে আণবিক ভর। তাহলে এও যেটা উৎপন্ন হলো, মানে যে গ্যাসীয় অক্সাইডটা উৎপন্ন হয়েছে, এওর আণবিক ভর কত হচ্ছে? 44 গ্রাম। আশা করি এত বোঝা গিয়েছে, একটু বড় হয়তো অঙ্কটা হবে, কিন্তু আমাদের 44 গ্রাম আণবিক ভর বের করতেই বলেনি, আমাদের বের করতে হচ্ছে বাষ্প ঘনত্ব। সারা জীবন মনে রাখবে বাষ্প ঘনত্ব আণবিক ভরের হাফ হয়। তাহলে বাষ্প ঘনত্ব কত হবে? 44-এর হাফ অর্থাৎ 22 গ্রাম। না, বাষ্প ঘনত্ব একক হয় না, 22, ঠিক আছে, বাষ্প ঘনত্ব একক হয় না, ঘনত্বের একক হয়, বাষ্প ঘনত্বের একক হয় না, ঠিক আছে। 44 হবে, 44-এর হাফ 22 হবে। তাহলে বাষ্প ঘনত্ব কত হলো? বাষ্প ঘনত্ব 44-এর হাফ 22। আর আণবিক ভরেরও একক হয় না, আণবিক গুরুত্বের একক হয়, সরি, আণবিক ভর 44, আণবিক ভর 44 লিখতে হয়,
আণবিক ভর 44 লিখতে হয়, যখন ভরে প্রকাশ করি তখন বলছে আণবিক গুরুত্ব হয়ে যায়। যাই হোক এই ব্যাপারটা হয়তো বুঝতে পেরেছো। ওই গ্রাম আর এটা যদি গোলাই তো আমি ম্যামের থেকে একটু জেনে নাই বলে দেবো কোন তোমাদেরকে। যাই হোক আমি অঙ্কটা আশা করি শেখাতে পেরেছি, যেটা আমার মানে উদ্দেশ্য অঙ্কটা শেখানো। যদি এই গ্রাম নিয়ে কোনো সমস্যা হয় তো আমি একটু ম্যামের সঙ্গে কনসাল্ট করে তোমাদের আমি বলে দেবো, সেটা আমাকে তোমরা বলতে পারো, আর তোমরাও পার্সোনালি ম্যামকে জিজ্ঞাসা করতে না, আমাকে আমি বলে দেবো, কোন অসুবিধা নেই। আচ্ছা, এবার আসি হোমওয়ার্কের ব্যাপারটায়। ভিডিওটা অনেক বড় হয়ে গেল, তাই আমি তোমাদেরকে এই যে দেখো, এই যে তোমাদের অনুশীলনী আছে, এই অনুশীলনীর 1, 2, 4, 6, 7, 10, 12 দেখে নাও ভালো করে। 1, 2, 4, 6, 7, 10, 12 করতে বলবো, আর এক্ষুনি বলবো এক একটা আমাকে করে পাঠাও। এই এক একটা এক্ষুনি করে পাঠাও। তার আগে তোমরা জানাও যে তোমরা বুঝতে পেরেছো কি না, অবশ্যই বুঝতে পেরেছো কি না জানাবে। তারপরে তোমরা এই এক একটা করে আমাকে পাঠাবে। আচ্ছা, এই হোমওয়ার্কগুলো কোথায় পাঠাবে জানো তো? এই হোমওয়ার্কগুলো এই গ্রুপে পাঠাবে না, যে গ্রুপে আমরা ক্লাস করি সেই গ্রুপে পাঠাবে না। আমি হোমওয়ার্ক সাবমিট করার জন্য আলাদা একটা গ্রুপ বানিয়ে রেখেছি। সেই হোমওয়ার্ক সাবমিট গ্রুপে এই 2, 3, 4, 6, 7, 10, 12 দাগের প্রশ্নগুলো করে পাঠাবে। ঠিক আছে? কবে পাঠাবে? আজকের মঙ্গলবার, তোমরা পাঠাবে বৃহস্পতিবার ক্লাসের আগে পাঠাবে, মানে 12টা থেকে ক্লাস, তোমরা 11টার মধ্যে পাঠিয়ে দেবে, 11টার পরে কেউ পাঠাবে না। ঠিক আছে? আর এক একটা এক্ষুনি করে পাঠাও। আর তার আগে তোমরা কমেন্টে জানাও, চ্যাট করে জানাও যে তোমরা কি যা পড়ালাম বুঝতে পেরেছো। তারপরে তোমরা এক একটা করে আমাকে পাঠাবে। এক একটা একবার দেখে নাও ভালো করে কী লেখা আছে। 6 গ্রাম কার্বনকে সম্পূর্ণরূপে পোড়ানো হলে প্রয়োজনীয় অক্সিজেন কত গ্রাম পটাশিয়াম ক্লোরেট থেকে পাওয়া যাবে? 6 গ্রাম কার্বনকে সম্পূর্ণরূপে পোড়ানো হলে প্রয়োজনীয় অক্সিজেন কত গ্রাম পটাশিয়াম ক্লোরেট থেকে পাওয়া যাবে? এটা করে এক্ষুনি দেখাও। আমি ভিডিওটা এন্ড করলাম, তোমাদের মতামত দেবে প্লাস অঙ্কটা করে দেখাবে।